ত্রিস্তর পঞ্চায়েতের মরশুম চলছে, সড়ক প্রচার চারদিকে। সবকটি দলের প্রার্থীরা নিজেদের মতন করে ময়দানের আবহ বুঝতে চেষ্টা করেছেন। সেদিক থেকে ফলাফল কী হবে সেটা এই আয়োজন থেকে সরাসরি বলা সম্ভব নয়। আপনারা যারা বলবেন অবশ্যই বলবেন, কিন্তু তার পাশাপাশি কয়েকটি কথা বলতে হয়। 2023 সাল বিধানসভা নির্বাচন গেল, তার মতন করে একটি রাজনৈতিক আবহ তৈরি হলো, একটি দিশা দেখানোর চেষ্টা করলেন, সরকার পক্ষ হোক কিংবা বিরোধীরা হোক। 2024 সালে লোকসভা নির্বাচন এখনও বলা যেতে পারে রেশ কাটেনি। সেদিক থেকে লোকসভা নির্বাচনের একটি দিক সেখানে বেরিয়ে এলো, দিশা দেখালেন নেতারা। এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কোন দিশা দেখাবে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন? একঝাঁক নেতৃত্ব ময়দানে রয়েছেন। গোটা রাজ্যে যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, প্রায় 30% আসনে নির্বাচন হচ্ছে, সে 30% আসন নির্বাচনে ফলাফল কী হবে? 70 থেকে 71% ফলাফল নিজেদের মতন করে ব্যাখ্যা করতে শুরু করেছেন। 69% একেবারে নিশ্চিত শাসক দলের জয় হলো, আগাম জয় হলো, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হলো। 69% থেকে একটু বেশি। এবং এই ফলাফল নিয়ে শাসক বিরোধী প্রত্যেকের মতন করে তর্ক আছে, প্রত্যেকের মতন করে কথাগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি বিষয় যখন আপনাদের সঙ্গে প্রতিদিন আলোচনা করার চেষ্টা করি, তখন আপনারা অনেকেই বলবেন যে এই সময়ের মধ্যে বোধহয় প্রত্যেককে তার রাজনৈতিক অঙ্গনে পারদ মাপার সময়। আবার কেউ কেউ বলবেন সরকারে বিজেপি আছে, সুতরাং বিজেপির জয় নিশ্চিত। কেউ কেউ বলবেন বিজেপি তার শাসন ক্ষমতাকে কাজে লাগিয়ে, শাসন ব্যবস্থা প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হবে। তার বাইরে থেকেও আমরা বলছি, একেবারে বিভিন্ন জায়গায় যখন নির্বাচনী প্রচারগুলো চলছে, গ্রামে যখন বিভিন্ন রাজনৈতিক দল তার মতন করে প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, কয়েকটি দৃশ্য যখন আমরা আপনাদের কাছে প্রায় প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি, তখন অনেকেই বলবেন বা অনেকের কাছে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যে বোধহয় এই নির্বাচন একেবারে মাটির মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার মতন নির্বাচন। কেউ বলবেন যে একটি বিধানসভা, একটি লোকসভা নির্বাচনী ক্ষেত্রের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের একেবারে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথোপকথনে যারা জনপ্রতিনিধি থাকবেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তারা একেবারে মাটির মানুষের কথাগুলো শুনবেন, তারা সেই কথাগুলোকে বাস্তবে প্রয়োগ করবেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অনেক প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, অনেক প্রার্থীরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বিভিন্ন জায়গায় কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, সাধারণ মানুষের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আমরা কয়েকটি ঝলক দেখব, কয়েকজনের কথা শুনব, রাজনৈতিক দলগুলো প্রতিনিধিদের বক্তব্য শুনব। তার আগে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, আমরা একবার শুনি। প্রচারে অংশগ্রহণ করার জন্য ধর্মনগরে আজকে ধর্মনগর এই জেলায় 4টি আমাদের পঞ্চায়েতের ব্লক, মানে ধর্মনগর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা নয়, সাংগঠনিক জেলা। তো এই সাংগঠনিক জেলায় 4টি ব্লক। যুবরাজনগর ব্লকে একটা যারা প্রার্থীদের নিয়ে আমাদের নেতৃত্ব এবং অবজারভারদের সঙ্গে একটা সভায় মিলিত হয়েছি সকালে। এখন এখান থেকে বাগবাসা আমাদের কালাছড়া ব্লকের যারা প্রার্থী তাদেরকে নিয়ে একটা সভায় মিলিত হবে। সন্ধ্যেবেলায় আমাদের দুটো কর্মসূচি আছে, একটা কদমতলা ব্লকের কদমতলা বাজারে এবং পানিসাগর ব্লকের জলেফা বাজারে। সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সন্ত্রাস, অগণতান্ত্রিক উপায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরোধী দলের প্রার্থীদের বাধা প্রদান করা, মনোনয়ন জমা করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতৃবৃন্দ, কংগ্রেসের যারা প্রার্থী, তাদের প্রস্তাবক, তাদের উপর আক্রমণ করে এই 2024-এর পঞ্চায়েত নির্বাচনে একটা প্রহসন তৈরি করার যে প্রয়াস চলছিল, তার মধ্যেও এই উত্তর ত্রিপুরা জেলার আমরা 4টি ব্লকে সেখানে প্রতিদ্বন্দ্বিতায় আছি।
এবং দেখা গেছে ধর্মনগরে বিশেষ করে এই বিধানসভার যে 6টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার আগে থেকে এখানে বিজেপির গুন্ডারা বিএমএসএ তখন আপনাদের যে সাবজেক্টটা পঞ্চায়েত নির্বাচন কোন বিষয়ে দেখাবে এই পঞ্চায়েত নির্বাচন এই সবকা সাথ সবকা বিকাশ ওই বিষয়ে দেখাবে। কেননা 5 বছরে কংগ্রেস গভর্নমেন্টে সিপিএম অনেক লোক মারা হয়েছে। সেম 25 বছর কংগ্রেসের লোক প্রচুর লোক শহীদ হয়েছে। ওই কংগ্রেস সিপিএম ভিতরে জোট ত্রিপুরার যে লোক কোনদিন মানবে না দাদা। লজ্জা লাগে। আশিস বলছিল ঠিক আছে, আশিস এই মানি সরকার সুদীপ বর্মন তারা একই টাকা এপিট ওদের লজ্জা থাকা দরকার যে 25 বছর সিপিএম আমলে কতজন কংগ্রেসের লোক কংগ্রেসের নেতা কর্মী শহীদ হয়েছেন, কংগ্রেস আমলে কতজন সিপিএম লোক শহীদ হয়েছেন, তাদের ভিতরে আত্মসম্মান বোধটুকু আছে কি না? পঞ্চায়েত নির্বাচন দেখাবে সবকা সাথ সবকা বিকাশ, এটাই দেখাবে দাদা। এই জুমলাবাদ কংগ্রেস পার্টি সিপিএম পার্টি রে ত্রিপুরা যে মানুষ বহিষ্কার করবে। যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন সিপিএম এর প্রার্থী দিতে পারেনি। যখন সিপিএম গভর্নমেন্ট ছিল তখন আমিও কংগ্রেস করতাম, প্রার্থী দিতে পারিনি। আমরা অনেক মার খেয়েছি। ওদের লজ্জা আছে কি না দাদা? লজ্জা নেই ওদের, ওদের আত্মসম্মান বোধটুকু নেই ওদের, ওদের আত্মসম্মান বোধটুকু নেই না কংগ্রেস না সিপিএম। কারণ তারা দেশ বিরোধী। ইন্ডিয়া কোন সৈনিক যদি মারা যায় ইন্ডিয়া, তারা ওই চীনের পাকিস্তানের কথা বলে, কিন্তু এক বেলেগা ইন্ডিয়ার সেনাবাহিনীর কথা বলে না। তো এই জালেগা পঞ্চায়েত দিশা দেখাবে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান, ওই স্লোগানের দিশা দেখাবে। ওই কংগ্রেস সিপিএম জুমলাবাদ যারা আছে ওদেরকে কোনো দিশা দেখাবে না। কারণ ওরা ওদের মান সম্মান আত্মসম্মান বোধ কিছু নেই। কংগ্রেস আমলে সিপিএম লোক মারা হয়েছে, সিপিএম আমলে প্রচুর কংগ্রেসের নেতা কর্মী শহীদ হয়েছে। তো দাদা বলুন দেখি আমার কথা মিথ্যে কিনা? যদি আপনার ভিতরে সাহস থাকে, সৎ সাহস থাকে, একবার লেখা। আমি প্রায় সময় আমরা নিউজ চ্যানেল দেখি, আমি প্রশ্ন করি আশিস সুদীপ বর্মন, যে সুদীপ বর্মনের ইট বাচ্চাতে সুদীপ বর্মন ভাইয়ের ইট বাচ্চাতে পিস্তল দিয়েছিল সিপিএম তারা আটকেছে। ঠিক আছে, ওই সুদীপ বর্মন গেছে কার সাথে? সিপিএম এর সাথে। লজ্জা লাগে সুদীপ বর্মনের দিতে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, থেকে বলছি। হ্যাঁ বলুন। পঞ্চায়েত নির্বাচন কোন দিকে দিশা আমি একটু কই। দেশের নির্বাচন তো ইন্ডিয়া ওই সিপিএম আর আশিস আর একটা জোট একটা দিশা দেখাইছিল, মানে সেদিকে আসছে। তারপরে 24-এর নির্বাচন গেছে, এটা তো দিশা দেখাচ্ছে ইন্ডিয়া জোট ক্ষমতা করবো। আর অন পঞ্চায়েত নির্বাচন দিশা তো এটা বুঝে যেতেছে কি হইব। আর আশিবাবু তো কইতেছে সন্ত্রাস সন্ত্রাস। আমি কয়েকটাই বলছি, কয়েকটা সিপিএম আমলে সন্ত্রাস করার কারণে কয়েকটা প্রথম খুন হয় আশিবাবুর লোকেরা, ওই নিরঞ্জন দেবনাথ, হেমালতা কর্মকার, সুধারঞ্জন পাল। এটা বহুত ইতিহাস আছে। আর তাই নিয়ে কয় এখন কয় মানে সন্ত্রাস। হ্যালো, কথা শোনা যায় না? লাইনটা কাটতেন না স্যার? হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন।
লাইভ অনুষ্ঠানে সবাই শুনুক আমার কথাটা। আমি ফোন করলে পাই না, আর আপনারা প্রত্যেক দিন ওই এক দুজনের কথাই মানে 2-3 মিনিট করে রিসিভ করেন, আর আমরা কয়েকটা কথা বললে কথা রিসিভ হয় না। আমি অনেকদিন চেষ্টা করি। আর 2024 আর পঞ্চায়েত নির্বাচন কি দেশা দেখাইবে এরা? মানুষ হলে কিটা করছে? 25 বছর তো মানুষ তার সঙ্গে কংগ্রেসের পিছিয়ে ঘুরছে, ঘুরতে ঘুরতে মানে আশিস বাবু, সুদীপ বাবু এর কথা কিটা করতাম, মানে সীমার বাইরে। আর অক্ষণে ওই এরা সিপিএম কংগ্রেস জুট হইয়া পঞ্চায়েত নির্বাচন করবে, এটা কি হইব? আর পার্টি তো দিতে না। আমার বাড়ি জাম্বুরা, আমার বাড়ি খোয়াই। আমার এখানে আমরা যেখানে আছি এখানে আমার প্রতিদ্বন্দ্বী আছে সিপিএম। আমরা খোয়াই পঞ্চায়েতে কেউ বাধা দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে এরা পার্টি দেয় না। আমরা যে ওয়ার্ডে আছি খুব দিয়ে দেখবেন, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 4টি ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড একটা পার্টি আছে সিপিএম এর পার্টি, প্রতিদিন যা করে হোক না নির্বাচন হোক। আর আশিস বাবুর এখন লাইভ ওই মানে সাংবাদিক সম্বন্ধে বড় বড় কথা, আর আপনার চ্যানেলও অনেকে মানে খালি শুধু বিরোধিতা করে। ঠিক আছে, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আমি কেলাগাঁও বলছি। হ্যাঁ বলুন। এই যে পঞ্চায়েত নির্বাচন এই উত্তর ত্রিপুরা হবে না পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা হইব? আপনারা পশ্চিম ত্রিপুরা কোনো দিয়ে না নির্বাচন হবে, কবে হইব জানতাম। হ্যালো, কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। এই জন্য উত্তর ত্রিপুরা যেভাবে খোয়ায় নামছে, এইভাবে পশ্চিম ত্রিপুরার নাম তো খুব সুন্দর হইতো। কি করলো কংগ্রেস সিপিএমদের গরম হইলো দমগাইয়া ভিক্ষা মিথ্যা, উত্তর করে এলো পাঠতে দিল না। সারা ত্রিপুরা দেখেন বলার কোনো বাইক দেয় না। তারা কি দূরে পাস করবো না উন্নয়ন কমিটি করতেছে তারা? আবার এই প্রথম দেখলাম ত্রিপুরা রাজ্যে নির্বাচন এই 18 থেকে 23-24 পর্যন্ত এটা শিক্ষা হইতেছে। নমস্কার। আমরা কয়েকটি জায়গার দৃশ্য যখন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সেখানে শাসক বিরোধী প্রত্যেকে তার মতন করে প্রচার করছেন, তার মতন করে তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, এবং বেশ কয়েকজন জনপ্রতিনিধি আছেন, তারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বিবি 24। হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গাতে সিপিএম প্রার্থী দিতে পেরেছে, আবার অনেক জায়গাতে প্রার্থী দিতে পারেনি। যেমন মামুটিয়াতে দেখলাম আমরা, তারা মদের বোতল ইটপাট করেছে, গাড়ি ভেঙেছে, বাদলশীল খুন হইল। তারপরও যারা অন্ধবিশ্বাসী বিজেপিরা আছে, তারা তারপরও এইগুলি নজরে আসে না। কিন্তু যারা আজকে চোখের জল ফেলছে, এই চোখের জলটা আপনাদের জন্য থাকবে। কিন্তু আজকে দেখুন, কাটালিয়া বিজেপির এক পঞ্চায়েতের মেম্বার, ওনার বাড়ি থেকে 1.5 কোটি টাকার নেশা সামগ্রী পেয়েছে, এবং পুলিশ যখন গিয়েছে তখন পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বিজেপি দুষ্কৃতিকারীরা। এটি কি যারা অন্ধবিশ্বাসী বিজেপি আপনারা নজরে দেখেন না? এটি আপনারা একটু দেখুন। নেশা শুধু যারা সিপিএম করে, যারা বিরোধীরা করে তারাই খায় না। আপনাদের সমাজটাই নষ্ট হবে। আপনাদের বিজেপি যারা করে আপনারাই বেশি করে খান এগুলি, কারণ বিরোধীরা তো করতেই বেরোতে পারে না, আতঙ্কে আছে। নেশা খাবে কি? আপনারাই খাবেন, একে বড্ড গন্ডগোল করবেন।
দেখুন, আজকে একটা জিনিস দেখলাম, গন্ডাছড়াতে কিছু হিজড়া বোনরা আছে, তারা গিয়েছে কাপড় দান করেছে। কত ভালো লাগছে দেখেন এই জিনিসটি। আজকে ওই কথাটাই মনে পড়ে যে চুমকি যে গান গিয়েছিল একটি, ত্রিপুরা বিউটিফুল। এই ত্রিপুরাটাকে নষ্ট করছে নেশা সামগ্রী দিয়ে, পিস্তল, ঘরে ঘরে পিস্তল, যে অবস্থা, কোন খারাপই যে হারে চলছে এই ত্রিপুরা রাজ্যটা একবারে নষ্ট করে দিয়েছে। যারা অন্ধবিশ্বাসী বিজেপিরা আছেন, আপনারা একটু তাকিয়ে দেখেন, সত্যি কথাটাই বলবেন। সত্যি কথা কেন ডাকেন? এত এত খুন হচ্ছে, বলেন না খুন হয়নি। আপনারা দেখেন না মানুষের এই চোখের জলে, আপনারও একদিন এই চোখের জল ফেলতে হবে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন। দাদা, আমি উদয় থেকে আবার বলছি দেবত বিশ্বাস। একটু আগে একজন ব্যক্তি বলছে আপনার কথা বলুন, আপনার কথা বলুন। ঠিক আছে, এই বিজেপি লোকের নেশা করে, তাহলে কি কংগ্রেস সিপিএম যারা করে তারা কি নেশা করে না? তারা কি নেশা করে না? আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নেশা বিরোধী অভিযান করেছে ত্রিপুরা রাজ্যে। কোনদিন ত্রিপুরা রাজ্যে নেশা বিরোধী অভিযান না কংগ্রেস গভর্নমেন্ট না সিপিএম গভর্নমেন্ট করেছে? ওই দাদাকে আপনার টিভি24 মাধ্যমে ওই দাদাকে কষ্ট করতে চাই আমি। বলে দাদা, কংগ্রেস যারা করে তারা নেশা করে না, সিপিএম যারা করে তারা নেশা করে না। কংগ্রেস গভর্নমেন্ট সিপিএম গভর্নমেন্টে কোনদিন এমন কোন গভর্নমেন্ট এমন কোন মুখ্যমন্ত্রী করেছে কি নেশা বিরোধী অভিযান করেছে কি? আমরা বলবো দাদা, আপনার মাধ্যমে আমি ওই লোকটারে, ওই আমার সিনিয়র সিটিজেন লোকটারে প্রশ্ন করতে চাই, বুকে হাত দিয়ে বলতে যে 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরের সিপিএম গভর্নমেন্ট কোনদিন নেশা বিরোধী অভিযান করেছে কি? একমাত্র করেছে আমাদের বিজেপি গভর্নমেন্ট। সবকা সাথ সবকা বিকাশ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান করেছে। না করেনি কংগ্রেস গভর্নমেন্ট, না করেনি সিপিএম গভর্নমেন্ট। ওই দাদাকে আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমি তাই বলতে চাই দাদা। হ্যালো, হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। অন্যরাও অপেক্ষা করছেন, কথা বলুন। দাদা, আপনার কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে আমি কিছু কথা বলি দাদা, ঠিক আছে? একসময় সাংবাদিক লোকে আমি কিছু টুকটাক জড়িত ছিলাম। আপনারা প্রায় সময় টিভি24 একটা পলিটিক্যাল এতে আপনারা ব্যস্ত থাকেন। অতীত যারা আছে কংগ্রেস গভর্নমেন্ট, সিপিএম গভর্নমেন্ট, তাদের নিয়ে একবার লিখো। আপনাদের দাদা মনের ভিতরে বিবেক থাকে না যে আগের গভর্নমেন্ট যারা ছিল ওদের বিরুদ্ধে কোনো আলোচনা করি কেন দাদা? একদিকে আজকে আম জনতা কি বলছে, একদিকে দেশের কথা, আর দিকে টিভি24 খুবই ভালো চ্যানেল। আজকে কেন দাদা আজকে আপনারা শুধু একটা দলের, দুইটা দলের পক্ষ ছিল কেন বারবার প্রতিনিয়ত এই মূল ছাত্র দিচ্ছেন যে 5 বছরে যারা শহীদ হয়েছে, 25 বছরে যারা রাজনীতি শহীদ হয়েছে, ওদের ব্যাপারে একবার বলুন না দাদা, তাহলে ত্রিপুরা যে আম জনতা খুশি হবে। দাদা, মানুষ বলতে কি জানেন, শিক্ষা শ্রমিক থেকে শুরু করে সবাই মিলে যে একদিকে জেলে দেশের কথা আর দিকে টিভি24 একই টাকার এপিক। কারণ আপনাদের টিভি24 নিউজ চ্যানেলে শুরু থেকে আপনার আগে যিনি ছিলেন, ঠিক আছে, সবার থেকে আমি ফোন করি। ঠিক দাদা,
একবার অতীত থেকে কিছু আলোচনা করুন না দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি কৈলাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কথা বলুন, একটু জোরে বলতে হবে। এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা তো পাঠিয়ে দিতে পারছে না, তারা বিপক্ষী করে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের বিরোধী দলের যে সম্মান বিরোধী দল পাইবে না। তার কারণ হলো বিরোধী দলকে বিজেপি দল সম্মান দিতে জানে না, আর ওরা গণতন্ত্র বুঝে না। বিশেষ করে তাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে সেইভাবেই চলবে দল। এখানে বিজেপি দলে এখন যারা কাজ করছে সাধারণ কর্মী হিসাবে, তারা তো আদতে কংগ্রেস এবং কিছু সিপিএম এর লোক আছে, আমরা একদম চোখের সামনে দেখি। তদুপরি নির্দেশ কিন্তু আছে বিজেপির একদম উপরতলা থেকে। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নাই একটা চাকরি দেওয়া। এই যে একটা প্রশাসনিক অবস্থা, তবে তাদের বেশি খাই এই কারণে, যদি পঞ্চায়েতগুলি তারা দখল করতে পারে, ওরা ওদের খুশি মতো কাজ করবে, লুটে পুটে খাবে, আর কিছু আপনার মন গড়া কাজ করবে। প্রয়োজনীয় পঞ্চায়েতের সদস্যদের আমি দেখেছি বিধানসভার মতো বুটাবুটি হয়, কাজ নিয়ে আলোচনা হয়। বিগত দিনে যা হয়েছে, তারা একদম নিচতলা থেকে মানুষের দাবি পঞ্চায়েতে নিয়ে যায়, আলোচনা করে মঞ্জুর করে, এবং সেগুলি কাজ হয়, বাস্তবায়িত হয়। এখন সেই অবস্থাতে কিন্তু ত্রিপুরা রাজ্যে নেই। কাজেই এখানে আলোচনা করি আমরা ঠিকই, কিন্তু বিজেপি দলের আমলে বিজেপি সরকার যতদিন থাকবে এই অবস্থা চলবে। এবার দিল্লি থেকে আগরতলা পর্যন্ত মানুষের উপকার হবে না, মানুষের ক্ষতি ছাড়া উপকার হবে না। আমি বলেছি যে ভারতবর্ষ 50 বছর পিছিয়ে গেছে। এবার কর্মচারী থেকে শুরু করে সকলেই হারে হারে টের পাচ্ছেন কি অবস্থা চলছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে দেখাটা তো 2024-এ যেটা ছিল, এই হিসেবে তো বিরোধীরা এত প্রার্থী দেওয়ার কথা ছিল না। ভোটের দিকে প্রার্থীটা কেন হলো আমি এটা বুঝতে পারলাম না। 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে যারা জিতেছে, সেই হিসেবে কিন্তু ভোটের প্রার্থী সংখ্যা এত হওয়া উচিত ছিল না। এই খানিকটা 29-30 এক্সিট হবে, এত ভয় কিসের? এত ভয় কিসের? আপনি কি বলতে পারবেন আমাকে একবার নির্বাচন সুষ্ঠু হবে? সুষ্ঠুর প্রয়োজন নেই, সুষ্ঠুর প্রয়োজন নেই। একটা জিনিস বিরোধীরা ভুল করেছে প্রার্থী দিয়ে। আমি বলছি প্রতিটি পঞ্চায়েতে বিজেপিকে মানুষ ভোট দিক, যাতে মানুষের উন্নয়ন হয়। অরিজিনাল বিজেপি যারা, তারা কাঁদছে 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 কাঁদছে। কি করলাম? দেখা জনগণ দেখাবে সঠিক সময়ে 2024 কার সাবুত তারা বলে, তাতে ফোনের পর বলবে মনে হয় ভুল বলেছি।
2024 কোনোদিন আমার দীর্ঘ বিশ্বাস এবং আমার নম্বর টাকার লিখে এখন যদি কোনো বন্ধু আমার সাথে কথা বলতে চাই TV24 একমাত্র চ্যানেল কোনোদিন আর পক্ষপাতিত্ব নেইনি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, দাদা হ্যাঁ বলুন। দেখুন, নির্বাচনের পরে কোন দিশা দেখাবে, দিশা কিন্তু দেখানো শুরু হয়ে গেছে। আমরা দুর্ভাগ্য দেখা দিচ্ছে ত্রিপুরা রাজ্যে। কেন বলছি এই কথাটা? এখনই এই পরিস্থিতি, তাহলে পঞ্চায়েতের পরে তারা আরো কি পরিণাম আনবে আমি এটাই বলতে চাই। আপনি দেখছেন বোধ নিশ্চয়ই লঙ্কামুড়াতে কালকে সরকারি একটা স্কুলে, সম্ভবত কালকে এই বোধ প্রোগ্রামটা হয়েছে, অনুকূল ঠাকুরের প্রোগ্রাম চলছে স্কুলে লঙ্কামুড়া। তুলসীপতি স্কুলে চলছে হরিনাম কীর্তন। তাহলে আগামী দিন এই যে মেম্বার প্রধানগুলি বানাবে, এই যে তো মূর্খ যত আছে সব দিনে এরা টিকিট দিছে, SC ST যত মানে কি বলবো এদেরকে, এরা টিকিট পেয়েছে। তাহলে এদের কাজে লাগাইয়া স্কুলগুলি দিক। পরশুদিন আমি বলছিলাম যে বিদ্যাজ্যোতি নাম দিয়া তারা স্কুলটি আর্যরা নেওয়ার লেগা সাজিশ রচনা করছে। যারা অনুকূল টাকার শিষ্য হইব, ওই হরে কৃষ্ণের শিষ্য হইব, তারা ক্লাসের ভিতরে পড়বো। আর যারা হইতে চাইবো না, এরা ওই আগে যেমন 70 বছর আগে যেমন স্কুলে পড়া বন্ধ করে দিছিল, এরা শিক্ষানীতির বিরুদ্ধে কাজ করছে, এখন আবার সেইটাই চালু করে শিক্ষানীতির বিরুদ্ধে আর্য ব্রাহ্মণরা কাজ করার লেগে পঞ্চায়েতের পরে দেখবেন এরা উঠতে পড়ে লাম্বো। সব বিদ্যাজ্যোতি স্কুলে এই কাণ্ডগুলি এরা করবো। কি করে হয় দাদা? সরকারি স্কুলে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম, ওই রামকৃষ্ণ ঠাকুরের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, এবং বাচ্চারা ড্যান্স দেয়। এইগুলো একটা শাসন চালায় যাচ্ছে। ত্রিপুরা মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে হইতেছে। এইগুলি তো সরকারি প্রোগ্রাম দাদা, এগুলা কি হইতে পারে? সবই দেশের মুসলিম আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, ত্রিপুরা রাজ্যে প্রচুর আছে। তাহলে এরা কি করবো? মতুয়া আছে, এরা কি করবো? এরা যদি স্কুলে প্রোগ্রাম নিয়ে করুক, তাহলে পঞ্চায়েতের পরে একতরফা শাসনের ব্যবস্থা করে ওই যারা বিরোধিতা করবো তারা লেগে ক্লাসে জায়গা হইব না, তারা জল পাইবো না, পানি পাইবো না। এইটাই আজ পলিসি। এইভাবে রাষ্ট্রটা শেষ করে দিব। আর তারা সাপোর্ট দিতেছে এই মানিক শাহ এর মতন নেতৃত্বরা। এটা বোঝা আমরা দরকার, নাহলে আমরা যদি না বুঝি ত্রিপুরা রাজ্য অধঃপতনে যাবে, এবং ত্রিপুরা রাজ্যে কি পরিণাম কোন জায়গায় দাঁড়াইতেও পারে কল্পনা করা যায় না। রক্তের বন্যা বয় বই আর্য আর এই ব্রাহ্মণরা সাজিশ এইটাই রক্ত আছে, তার উপরে তো আক্রমণ হবে না। তবে আমরা দিশা এদিকে ঘুরাবো, যে কোনো ভাবে আমরা ঘুরাবো দিশা। আমাদের লোকসান করবে মূল ভারতীয়, আমরার উপরে এত বড় অত্যাচার, আমরা তারা চুমা দিমু মনে হয় না। আস্তে আস্তে আমরা পরিণাম খারাপ জায়গা দিবি। তাদের সাধু সাবধান হওয়ার লেগা তাদের বার্তা বোঝানো দরকার যে তোমরা সাবধান হও, তোমরা এত নাচ না। আর মানিক সাহা উনি কাজটা আমার মনে ব্যক্তিগত ভাবে বলছি, সরকারি প্রোগ্রাম এইভাবে উনার করা স্কুলে এটা মোটো উচিত না। এটি খুব নিন্দনীয় পরিস্থিতি করছে। ধর্ম জায়গা থাক, কিন্তু স্কুলে কেন ধর্মের জায়গা থাকবো? আজকে বিদেশে গাড়ি চালায় ছোট ছোট বাচ্চারা চিনে, ড্রাইভার ছাড়া ওরা নিজেরা গাড়িকে কন্ট্রোল করে চালায়। আর আমরা দেশে ধর্মের নামে ও ড্যান্স দেয়। এই জায়গা নিয়ে করছে ত্রিপুরা সরকার, এবং ত্রিপুরা থেকে মনে ভারতবর্ষে এটা প্রচলন শুরু করতে পারে। আগুন লাগানোর ব্যবস্থাটা করতেছে আজকে ব্রাহ্মণরা। এটাই বলা। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচন কি দিশা দেখাবে, এটাই তো ট্রফি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আমি এই কথাটাই বলতে চাই, 2008, 9, 14 পর্যন্ত যে নির্বাচন হয়েছিল, তখন এই পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন বিরোধী যারা আসলো কংগ্রেস,
এই সময় সরকার ছিল বামফ্রন্টের, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। এই সময় কিন্তু কোনো প্রার্থীরারে এইভাবে হেনস্থা করছে না এই সময়ে। কিন্তু 14 পরে 18-19 যখন আইলো পঞ্চায়েত নির্বাচন, তখন যেভাবে হেনস্থা এবং আক্রমণ, শারীরিক আক্রমণ, হত্যা লীলা যে চলছে, এটা আর কি করবো, এটা সারা ত্রিপুরার মানুষ দেখতেছে। তো ওইটা আমার মনে হয় 400 পারের যে একটা আসলো, কিটা স্লোগান আসলো, এটা খাইছে না দিচ্ছে, এইবার মনে হয় আরো আক্রমণটা বেশি হয়েছে। এই হলো আমার বক্তব্য। তবে সংগ্রাম দীর্ঘজীবী হবে, এটাই হলো কথা। সংগ্রাম দীর্ঘজীবী হবে, সংগ্রাম দীর্ঘজীবী হোক, এই হলো আমার বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি আপনাদের পঞ্চায়েতের নির্বাচনের দিকটা কোন দিকে দেখাবে। যদি ভালোভাবে জনগণ বুঝে তাহলে সেটা ভালোর দিকে যাবে, কিন্তু তার এদিকে যেরকম নেশার কারবারি রমরমা, মানুষের পেটের ভাতের চিন্তা কেউ করে না আজকাল। কিন্তু কিছু কিছু মুসলিমীয় ছেলে ছেলে আছে যারা ভবিষ্যৎ উজ্জ্বল করত, আজকে দেখা গেল যে সারা পঞ্চায়েতে বলুন, শহরে বলুন, প্রত্যেকটা জায়গায় শুধু একই 18 বছর থেকে 20 বছরের ছেলেদের হাতে সিরিজ, বই, কিছু একটা ট্যাবলেট, কি একটা শুধু কৌটার মধ্যে থাকে ওগুলি। এই নেশা মুক্ত ত্রিপুরার যে ডাক, তার ফলপ্রসূ কতটুকু সাধারণ মানুষ একটু দেখুক। তার থেকে যুব সমাজকে বাঁচাবার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিনয়ীভাবে প্রার্থনা করছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলাতে বলছি। হ্যাঁ বলুন। ক্যাপশনটা ঠিক আছে, কিন্তু টিভির সাউন্ড একটু বন্ধ করুন। দিশা কিছুই হবে না, দিশা হবে লুটে পটে খাবে, আর দিচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক, যখন বইয়ের যে চ্যানেলগুলি আজকে দেখালো যে 71%, 72% বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী, তো এটা বোঝা যায় যে মানে যে বুদ্ধিজীবীরা যখন বলেন রাজনৈতিক যে গণতন্ত্র বলতে আর কিছু নেই, কি ত্রিপুরা কি পশ্চিমবাংলা। যারা পশ্চিমবাংলায় গিয়ে প্রচার করেন যে পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই, তো তারা আবার এখন বলছেন ত্রিপুরাতেও কোনো গণতন্ত্র নেই। একটা বিরোধী শক্তি যদি না থাকে, তাহলে আপনি গণতন্ত্র বলতে তো আর কিছু থাকবে না। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের তো খুব লজ্জা হয় দুটা রাজ্যের জন্য, যে একই পরিস্থিতির হাল। তো আমরা জানি না এটা কি হবে আগামী দিনে। আগামী দিনে কিছুই হবে না। দিশা কি হবে? দিশা যে যাদের ক্ষমতা তারাই লুটে পুটে খাবে, গরিব গরিবই থাকবে, রাস্তাঘাটও হবে না, কিছুই হবে না। এটাই দিশা, আর কি দিশা দেখাবে? নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? পশ্চিম জেলা পরিষদের ৮ নং আসনের সিপিআইএম প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমের পক্ষে পশ্চিম দুর্লভনারায়ণ গাঁওসভা বাড়ি বাড়ি প্রচার চলছে। এই প্রচারে বিজেপি দুর্বৃত্ত কর্তৃক সাধারণ পঞ্চায়েত সমিতি নির্বাচনে নির্বাচনটি মনে হয় পঞ্চায়েতের শেষ নির্বাচন। আর গভর্নমেন্ট যে রাশি আয়োগ আর জনগণ গরিব মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকবো, কারণ তারা যাহা অন্যরাও তো শিখবে, তার একটা দল ট্রাই করবে গরিব মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবো। এই করার পেছনে কারণ হইলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ 100% থেকে। এবারের বিষয় হলো লুটপাটের দিশা। আমরা দেখছি গত পঞ্চায়েত নির্বাচনে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা যে সমস্ত পঞ্চায়েত তারা দখল করছে, আমরা দেখছি এইখানে কাজ কর্ম যা কিছু লিখতে পাওয়া আছে খাইছে, যা কিছু আইছে তারার মধ্যে নিতেন নেতারার মধ্যে, গরিব মানুষের ফলে কিন্তু কিচ্ছু হয়েছে না। আরে মানুষের সাহায্য সহায়তা তেমন তারা নেতারাই নিতে হইলে, আর গরিব মানুষ কি হয়ে বলছে। এবারের পঞ্চায়েতের বিষয় হইলো লুটপাটের দিশা। এটার বিষয়ে জনগণের কাছে কিচ্ছু, জনগণ তার কাছে কিচ্ছু আশা করতে পারে না, আমরাও করি না। একটুটুকু নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং দুর্লভনারায়ণ গাঁওসভা বাড়ি বাড়ি প্রচার চলছে। এই প্রচারে বিজেপি দুর্বৃত্ত কর্তৃক সাধারণ পঞ্চায়েত সমিতি নির্বাচনে প্রার্থী না দেওয়ার প্রতিবাদে মানুষের মধ্যে তীব্র ঘৃণা পরিলক্ষিত হচ্ছে এবং মানুষ জেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার সেইভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। তারা সেভাবে মানে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। কমরেড, আমরা উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকা আজকে 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর এবং 2 নম্বর সিট, পাশাপাশি পঞ্চায়েত সমিতির সেই আসনে এবং জেলা পঞ্চায়েতের আসনে, এই 4টি স্তরীয় পঞ্চায়েতের আসনে আজকে আমরা প্রচারে প্রত্যেকটা মানুষের 1 নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষকে বলার চেষ্টা করেছি যে আগামী দিনের জন্য একটি জনগণের জন্য একটি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য নির্বাচন করে সেখানে জনগণের সমস্যাগুলি নিয়ে আমরা যাতে কাজ করতে পারি, তার নিরিখে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটার টু ভোটারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আমাদের ভোট পর্যন্ত এই কর্মসূচি জারি রাখবো, এই আশা আমরা রাখছি জনগণের কাছে। অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসনের কাছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে বোধহয় সঠিক বার্তা যাচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রথমেই বলেছে যে 100% জয় সুনিশ্চিত করতে হবে। সারা রাজ্যে 30 পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8ই আগস্ট। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গা, তাদের সমর্থনে
আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আজকে খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রভাস ধর এবং আমাদের জেলা পরিষদের যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আপনারা যে বলছেন পঞ্চায়েত নির্বাচন কি দিশা দেখাবে, আসলে লুটেরা রাজ্যে কি দিশা দেখাবে? লুটেরা রাজ্য লুটেরা দিশা দেখাইবে। যে পঞ্চায়েতে ভোট লুট করে, যে পঞ্চায়েতে কিন্তু টাকা পয়সা লুট করবে, সেই পঞ্চায়েতে সর্বস্ব লুট করবে। কারণ ভোট দিতে মানুষের দেয় না, তারপরে যে দাঁড়াইলো তারে কাইটা মাইরা নিল, হ্যাঁ, তারে মাইরে পিঠটা মিটটা একবারে প্রস্তুত করে দিল যে বিলুনিয়া। তাহলে সেই লুটের রাজত্ব এবং গুন্ডা রাজ্যের রাজত্বে কি আপনি দিশা হয়েছেন? দিশা কি সেরকম রাজ্যে দিশা কোনো থাকে? আমার তো মনে হয় সেরকম রাজ্যে কোনো দিশা থাকে না। আর কিছু কতগুলি অপদার্থ, অকর্মঠ, অশিক্ষিত লোক, যেটিকে মূর্খ বলা হয়, ওরা বলে আগেও তো এরকম করেছে। আপনারা শুনেছেন আগে এরকম করেছে, কিন্তু এরা বলে আগে এরকম করেছে। কিছু কথা হইলে আগে এরকম করেছে, কিছু কথা বললে আগে এরকম করছে। এটা হলো এক ধরনের তাদের মূর্খের কথা, মূর্খের মতো কথা বলে। আচ্ছা, আমি ধরে নিলাম, মানলাম আগে এরকম করেছি। আগে যদি এরকম করে, আগে যদি কেউ গোখায় তারাও গোখাইব, আগে যদি কুকুরে কামড় দিয়েছে তারাও কুকুরের কামড় দিব। সেরকম সিস্টেম কি মানে পৃথিবীর মধ্যে চলে থাকে? এরকম সিস্টেম কি চললে ভালো হয় না মানুষ দিন দিন উন্নত হয়? মানুষ দিন দিন শিক্ষক সমাজে উন্নত হয়, পড়াশোনা করে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, মানুষ ভালো একটা পরিবেশ তৈরি করে এলাকাতে। ভোট নির্বাচনের মাধ্যমে কিন্তু এলাকার পরিবেশও তৈরি করে, কিন্তু তারা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে দূর করে তারা কিন্তু গুন্ডারাজের রাজত্ব আরম্ভ করে কাউকে ভোট দিতে দেয়নি, কাউকে দাঁড়াতে দেয়নি, দাঁড়াইলে মানুষ মেরা লেব, ভোট দিলে মানুষের পিঠা দিব। এই 6 বছর কিন্তু এই গুন্ডারাজের রাজত্ব চলছে। তাহলে সেই গুন্ডারাজের রাজত্ব কিন্তু আপনি ভালো কিছু মানে আশা করতে পারতেন না, ভালো কিছু হবেই না। গুন্ডারাজে লুটতরাজ চলবে, পঞ্চায়েতে যে টাকা আসবে সেই টাকাই তারা লুট করে খেয়ে নেবে, মানুষকে কিছু কাজটাজ দেবে না। এই জন্যই তারা সেই কাজটাকে করবে। আর এইটার মদতটা হইলো ত্রিপুরা রাজ্যের মহারাজ বলে একটা লোক ছিল, যেটা উপজাতিরা মহারাজ মানে, হ্যাঁ, মহারাজ দেখলে তারা পাগল হয়ে যান গা। সেই মহারাজ কিন্তু ইন্ধনদাতা ত্রিপুরা রাজ্যে, সেই গুন্ডারাজ এবং এই যে মূর্খ আমি মানুষকে ভোট না দেওয়ার যে ইন্ধনদাতা, সে পেছন থেকে ইন্ধন দেয়। এইগুলি আপনারা করেন, আর সে পেছন থেকে হাসে। আসলে পাহাড়িরা কিন্তু হাসে, বাঙালি যখন মারপিট করে, বাঙালি যখন মানুষ মাইরালা, সে কিন্তু হাসে। তারা কিন্তু যখন ভোট চায় তখন কিন্তু বিজেপি বিরোধী ভোট চায়, বিজেপি বিরোধী ভোট চায় তারা কিন্তু পাস করছিল। এবার বিজেপি বিরোধী ভোটকে কিন্তু সে নিয়ে আবার বিজেপির সঙ্গে অ্যালায়েন্সের জোট গঠন করে এবার মন্ত্রিসভা গঠন করে ফেলল। আসলে কিন্তু মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? অবশ্যই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এই মরশুমে যারা সরব প্রচারে অংশ নিয়েছেন তারা তাদের মতন করে দাবি করেন বা তারা নিশ্চিত তাদের প্রার্থীদের জয় হবে, এবং সেদিক থেকে বিরোধীদের দাবি যদি মানুষ ভোট দিতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন এবং গণনা কেন্দ্রের পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থাকে, তাহলে ঠিক মতন গণনা করে তারা বেরিয়ে আসতে পারেন, তাহলে বিরোধীদের জয় নিশ্চিত। এই কথাগুলো যখন এই রাজ্যের মানুষ শোনেন তখন অনেকে তার মতন করে ব্যাখ্যা করতে থাকেন। কেউ কেউ বলবেন যখন গোটা রাজ্যে কয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছে তখন আজ কল্যাণপুরে বাম আমলে খুন হওয়া ব্যক্তিকে স্মরণ করল বিজেপি, তাকে শহীদের মর্যাদা দিয়ে সেখানে মূলত আলোচনা হলো, রাজনৈতিকভাবে কর্মসূচি সংগঠিত হলো, সেখানে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে সামিল হয়েছেন, তারা প্রত্যেকে তাদের মতন করে বক্তব্যগুলো রেখেছেন। এই কয়েকটি বিষয় যখন খুব জোরালো হচ্ছে, কয়েকটি বিষয় যখন প্রায় প্রত্যেকে আলোচনা করছেন, তখন বোধ হয় আজকের দিনে খুব চর্চিত বিষয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কোন দিশা দেখাবে। কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে রাজ্যে কেন্দ্রে এক সরকার রয়েছে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে বিজেপির ক্ষমতায় আছে, যে কাজ হয়েছে তার নিরিখে সেখানে দিশা দেখাবে। কেউ বলবেন সেই কাজ হয়নি,
সেখানে দুর্নীতি হয়েছে, জনগণের জন্য যে কাজ করার কথা তা করা সম্ভব হয়নি, এবং জনগণের বিপক্ষে সেখানে যারা ছিলেন তারা পরিচালনা করেছেন পঞ্চায়েত ব্যবস্থাকে, সেখানে পরিবর্তন তারা কথা বলছেন, সেই দিশার কথাও কেউ কেউ বলবেন। আবার কেউ কেউ বলবেন যখন সরকার পক্ষ চারদিক থেকে গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, একের পর এক আলোচনা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের হিসাব হচ্ছে, তখন কেউ কেউ বলবেন চারদিকের হিসাবগুলো বোধহয় হয় খুব সহজ হয়ে গেছে। আমরা সেদিক থেকে বলি, একেবারে আপনার আমার প্রত্যেকের কথার বাইরেও সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এলাকায় আছেন, যারা সেখানকার মানুষ, যারা কথা বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের গেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সর্বোপরি নিজেদের কথাগুলো তারা তুলে ধরেন, কখনো সংবাদ মাধ্যমের কাছে, কখনো বা রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে, এবং কখনো কখনো তারা কথাগুলো বলতে চান, কথাগুলো তুলে ধরতে চান সরকারের উদ্দেশ্যে। সেদিক থেকে কে সরকারে আছে, কে নেই, কে বিরোধী, কে শাসক, সেগুলো হচ্ছে একটা আলোচনার বিষয়। কিন্তু প্রকৃত বিষয় হোক, যারা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার, কেউ ভোট দেবেন বা ভোট দেওয়ার সুযোগ নেই যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে, সকলের কল্যাণ হবে এমন দৃষ্টিভঙ্গির মানুষ যদি জনপ্রতিনিধি হন, তাহলে প্রকৃত মঙ্গল হবে, দিশাবোধ হয় সেখানে নিহিত আছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।